সাংগঠনিক কাঠামো শব্দটা শুনলেই কেমন যেন একটু ভারী ভারী লাগে, তাই না? কিন্তু যে কোনো প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে কিন্তু এটাই মূল চাবিকাঠি। আজ আমরা এই বড় বিষয়টিকে ভেঙে একদম সহজ করে বোঝার চেষ্টা করব। আচ্ছা, ভাবুন তো, একটা নতুন কোম্পানি বা একটা নতুন টিম যখন তৈরি হয়, তখন তাদের প্রথম আর সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি হয়? সবাইকে একসাথে এক সুরে কাজ করানো, যাতে পুরো ব্যাপারটা একটা জগা খিচুড়ি না হয়ে যায়। এই সমস্যার সমাধান হলো একটা সুস্পষ্ট সাংগঠনিক কাঠামো। এটাকে বলা যেতে পারে একটা অদৃশ্য আর্কিটেকচার বা নকশা, যেটা ঠিক করে দেয় কে কোন কাজটা করবে এবং কিভাবে করবে। তো চলুন আজ আমরা একসাথে সেই ব্লুপ্রিন্ট বা সফলতার নকশাটাই তৈরি করি। কিভাবে? কয়েকটা খুব সাধারণ কিন্তু খুব জরুরি প্রশ্নের উত্তর খুঁজে বের করার মাধ্যমে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। যে কোনো সাংগঠনিক নকশার প্রথম ধাপ, মানে একদম গোড়ার কথা হলো কাজটা আসলে কিভাবে ভাগ করা হবে সেটা ঠিক করা। এখানে মূল প্রশ্নটা হলো, একজন ব্যক্তি কি পুরো কাজটা একা করবে, নাকি কাজটাকে ছোট ছোট অনেকগুলো ভাগে ভাগ করে দেয়া হবে? ধরুন, একটা গাড়ি বানানোর কাজ, একজনই কি পুরো গাড়িটা বানাবে? এই যে কাজ ভাগ করে ফেলার ধারণা, একেই টেকনিক্যালি বলা হয় কার্য বিশেষীকরণ বা ওয়ার্ক স্পেশালাইজেশন। সোজা কথায় একটা বড় কাজকে অনেকগুলো ছোট ছোট অংশে ভেঙে ফেলা, যাতে প্রত্যেকে এক একটা ছোট কাজের এক্সপার্ট হয়ে উঠতে পারে। গাড়ি নির্মাতা হেনরি ফোর্ড কিন্তু এই আইডিয়াটা দারুণভাবে কাজে লাগিয়েছিলেন। তার বিখ্যাত অ্যাসেম্বলি লাইনের দর্শনটাই ছিল এটা: প্রত্যেক কর্মী শুধু একটাই নির্দিষ্ট কাজ বারবার করবে, আর এতে যা ঘটল তা এক কথায় বিপ্লব। এর প্রভাবটা ছিল অবাক করার মতো। যেমন ধরুন, ১৯০৮ সালে একটা মডেল টি গাড়ির দাম ছিল $৮৫০, আর ঠিক ১৯ বছর পর ১৯২৭ সালে এই কার্য বিশেষীকরণ পদ্ধতিটাকে নিখুঁত করার পর সেই একই গাড়ির দাম নেমে আসলো মাত্র $৩১০, মানে অর্ধেকেরও বেশি কমে গেল। পুরোটাই সম্ভব হয়েছিল উৎপাদনশীলতা বা এফিসিয়েন্সি বাড়ার কারণে। বেশ, কাজ তো ভাগ করা হলো, কিন্তু এর পরের কাজ হলো এই কর্মীদেরকে ঠিকঠাক দলে ভাগ করা। কারণ একা একা তো আর কাজ হবে না, তাই না? এখান থেকেই আমাদের দ্বিতীয় প্রশ্নটা আসে। আচ্ছা, এই কর্মীদেরকে একসাথে দলবদ্ধ করার সবচেয়ে ভালো বা যৌক্তিক উপায়টা কি হতে পারে? মানে কিভাবে বিভিন্ন ডিপার্টমেন্ট তৈরি করা হবে? একটা প্রতিষ্ঠান তার কর্মীদের যেভাবে বিভিন্ন গ্রুপ বা দলে ভাগ করে, সেই প্রক্রিয়াটার নামই হলো বিভাগীকরণ বা ডিপার্টমেন্টালাইজেশন। আর এর কিন্তু বেশ কয়েকটা জনপ্রিয় পদ্ধতি আছে। সবচেয়ে কমন উপায় হলো কাজের ধরন অনুযায়ী ভাগ করা, যেমন সেলস টিম, প্রোডাকশন টিম, ফিন্যান্স টিম। আবার অনেক কোম্পানি পণ্যের ভিত্তিতেও টিম বানায়। ধরুন, একটা কোম্পানির কসমেটিক্স বিভাগ আর একটা ওষুধ বিভাগ। অনেক সময় গ্রাহকদের ধরন অনুযায়ীও টিম হয়, যেমন যারা পাইকারি কেনে তাদের জন্য এক টিম, আর যারা খুচরা কেনে তাদের জন্য আরেক টিম। এমনকি ভৌগোলিক এলাকা দিয়েও টিম বানানো যায়, যেমন ঢাকার জন্য একটা সেলস টিম, চট্টগ্রামের জন্য আরেকটা। আচ্ছা, দল তো তৈরি হলো, কিন্তু এরপরের সবচেয়ে জরুরি প্রশ্নটা কি? কে কাকে রিপোর্ট করবে, কার কথা কে শুনবে? এখানেই একটা পরিষ্কার হায়ারার্কি বা ক্ষমতার স্তরবিন্যাসের দরকার হয়। আমাদের নকশার এই ধাপে আমরা ঠিক করি কে কাকে নির্দেশ দেবে আর কে কার কাছে কাজের রিপোর্ট জমা দেবে। সোজা কথায়, ক্ষমতার প্রবাহতা কোন দিকে যাবে? এই যে ওপর থেকে নিচ পর্যন্ত ক্ষমতার একটা অবিচ্ছিন্ন লাইন, একে বলা হয় আদেশের শৃঙ্খল বা চেইন অফ কমান্ড। আর এর সাথে খুব জরুরি একটা নীতি আছে, যার নাম আদেশের ঐক্য। এর মানে হল, প্রত্যেক কর্মীর সরাসরি বস থাকবেন মাত্র একজন। এতে করে দ্বিধা বা কনফিউশন হওয়ার সুযোগ থাকে না। এর সাথে আরেকটা মজার বিষয় জড়িত, সেটা হলো নিয়ন্ত্রণের পরিসর বা স্প্যান অফ কন্ট্রোল। মানে একজন ম্যানেজার ঠিক কতজন কর্মীকে সামলাতে পারবেন। যদি একজন ম্যানেজারের অধীনে কম লোক থাকে, তাকে বলে সংকীর্ণ পরিসর। এতে প্রতিষ্ঠানের কাঠামোটা হয় অনেক লম্বা, অনেকগুলো লেয়ার থাকে। অন্যদিকে যখন একজন ম্যানেজারের অধীনে অনেক কর্মী থাকে, তখন তাকে বলে বিস্তৃত পরিসর। এতে কাঠামোটা হয় ফ্ল্যাট বা সমতল, আর সিদ্ধান্ত নেওয়া যায় অনেক দ্রুত। দারুণ! আমরা কাজ ভাগ করেছি, দল বানিয়েছি, কে কাকে রিপোর্ট করবে সেটাও ঠিক করে ফেলেছি। এবার কি বাকি? এবার ঠিক করতে হবে নিয়ম কানুনের ব্যাপারটা।
মানে কতটা নিয়ম থাকবে আর কতটা স্বাধীনতা। আমাদের পরের সিদ্ধান্তটা হলো প্রতিষ্ঠানের ঠিক কতটা নিয়মকানুন থাকবে আর কর্মীদের কতটা স্বাধীনতা দেওয়া হবে, এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স খুঁজে বের করা। এই ব্যাপারটাকেই বলা হয় আনুষ্ঠানিকীকরণ বা ফর্মালাইজেশন। যেমন ধরুন, একটা অ্যাসেম্বলি লাইনে যে কাজ করে তার কাজটা হলো উচ্চ আনুষ্ঠানিকতার একটা দারুণ উদাহরণ। এখানে কিন্তু নিজের ইচ্ছামতো কিছু করার সুযোগ নেই, প্রতিটি পদক্ষেপ নিয়ম দিয়ে বাঁধা। ঠিক তার উল্টোটা হলো একজন সেলস রিপ্রেজেন্টেটিভের কাজ। তাকে একটা টার্গেট দেওয়া হয়, কিন্তু সেই টার্গেট পূরণের জন্য তাকে অনেক স্বাধীনতা আর নমনীয়তা দেওয়া হয়। এটাই হলো নিম্ন আনুষ্ঠানিকতা। সব তো হলো, কিন্তু এখনও একটা জিনিস বাকি, এমন একটা উপাদান যা আমাদের এই পুরো নকশাটাকে একটা সুতোয় গেঁথে রাখবে। আর সেই উপাদানটা হলো সমন্বয় সাধন বা কোঅর্ডিনেশন। এটা নিশ্চিত করে যে বিভিন্ন দল বা বিভাগ শুধু নিজেরা ভালো খেললেই হবে না, বরং প্রতিষ্ঠানের জেতার জন্য সবাই মিলে একসাথে খেলবে। ব্যাপারটা অনেকটা একটা ফুটবল টিমের মতো। ডিফেন্ডার, মিডফিল্ডার, স্ট্রাইকার সবাই কিন্তু একটা লক্ষ্যের জন্যই খেলে, তাই না? তাহলে চলুন এক নজরে পুরো ব্লুপ্রিন্টটা দেখে নিই। কাজ কিভাবে ভাগ হবে তার উত্তর হল কার্য বিশেষীকরণ। কর্মীদের কিভাবে দলবদ্ধ করা হবে তার জন্য আছে বিভাগীকরণ। কে কাকে রিপোর্ট করবে সেটা ঠিক করে আদেশের শৃঙ্খল। একজন ম্যানেজার কতজনকে সামলাবেন সেটা হল নিয়ন্ত্রণের পরিসর। আর কতটা নিয়ম থাকবে তার মাত্রা ঠিক করে আনুষ্ঠানিকীকরণ। এই সবগুলো মিলেই তৈরি হয় একটা সফল সাংগঠনিক কাঠামো। এই যে কাঠামোটা আমরা দেখলাম, এটা যে কোনো প্রতিষ্ঠানকে বোঝার জন্য একটা দারুণ ফ্রেমওয়ার্ক। কিন্তু এটা আমাদের একটা নতুন আর খুব জরুরি প্রশ্নের সামনেও দাঁড় করিয়ে দেয়। আজকের এই যুগটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রিমোট ওয়ার্ক আর প্রতিনিয়ত পরিবর্তনের যুগ। তো এই যুগে ভবিষ্যতের সফল প্রতিষ্ঠানগুলোর নকশা ঠিক কেমন হবে?